নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কলকাতা গিয়ে বা আবার ইন্ডিয়া থেকে এখানে ফিরে আসার পর সেরকমভাবে ব্লগ করা হয়নি। আসলে কলকাতায় যাওয়ার পর রিজু আর রিভু দুজনেরই খুব মানে শরীরটা খারাপ হয়েছিল, স্টমাক আপসেট হয়েছিল, বমি হচ্ছিল। তো ডাক্তার বদ্যি হ্যানা ত্যানা নিয়ে এত দৌড়ঝাঁপ হয়েছিল যে আর সেরকম সুযোগই পাইনি। আর ফিরে আসার পর এই হঠাৎ অত গরম থেকে ঠান্ডায় এসে আমার শরীর হয়ে গেছিলো ভীষণ খারাপ। যাই হোক, এখন বাড়ি আসার পর আজকে রিজু বাড়িতে রয়েছে, ও আজকে বাড়িঘরদোর সব পরিষ্কার করবে বলেছে। তো সেই জন্য রিভুকে নিয়ে আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনের পার্কটাতে ঘুরতে। কি চাই? বল খেলবি? বল দেব? কার? কোথায় কার? কোথায়? আচ্ছা চলো চলো চলো। আজকে ঠান্ডাটা বেশ বেশি, কিন্তু রোদও উঠেছে, সেই জন্য জ্যাকেটটা আবার পরতে হলো। আর রিবুর ভাল লাগছে না পার্কে, সেই জন্য ও এখন আসলে প্র্যামে বসে ঘুরবে। শুধু প্র্যামে বসে আমরা আবার দেখি এদিক ওদিক হাঁটতে থাকি। মোটামুটি রিজু বলেছে ও এমন পরিষ্কার করবে যে আমরা যেন একটার আগে বাড়ি না যাই। তো এখন বাজে দুপুর 12:30, আর আমার রান্নাবান্নাও মোটামুটি সব শেষ। আজ রান্নায় করেছিলাম হচ্ছে ভাত, পালং শাকের তরকারি, ওই বড়ি আলু বেগুন দিয়ে, আর বেগুনের একটা তেল ঝাল মতো করেছি, আর করেছি চিলি চিকেন। তো সমস্ত করে ঠরেই বেরিয়েছি, তারপর বাড়ি গিয়ে স্নান করে লাঞ্চ করে নেবো। আজকে এটাই প্ল্যান আছে। তো চলুন দেখি আর কোথায় কোথায় ইনি ঘুরতে যান। রিবু, হাই করে দাও সবাইকে, হ্যালো বলে দাও। হাউ আর ইউ বলো। আই এম রিবু। আমি দুটু। আমি মিটি। মিটি। এখানে যেহেতু অনেক জমি জায়গা আছে, তাই এই বসন্তকাল পড়লেই আস্তে আস্তে দেখুন সমস্ত ট্রাক্টর দিয়ে বিভিন্ন জমিগুলোকে এরকম করে মাটি খুঁড়ে নতুন ধরনের গাছ বসানোর প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। এই জমিটাতে মেনলি আগের বছরে দেখেছিলাম খুব ভুট্টা চাষ হয়, সমস্ত বীজ ফেলা হয়ে গেছে। আর পেছনের দিকের জমিগুলোতে তো বীজ মনে হয় অনেক আগেই ফেলা হয়েছিল, কারণ ওখানে এখন সর্ষে ফুলের লিটারেলি ডিডিএলসের মতো ক্ষেত হয়ে গেছে। ওই দূরে দেখুন হলুদ রঙের পুরো দেখা যাচ্ছে একটুখানি। অত এই রাস্তাটা এত আসলে খড়খড়ে যে প্র্যাম নিয়ে অতটা দূর যাওয়া খুব মুশকিল। সেই জন্য এখান থেকে একটু চেষ্টা করলাম দেখিয়ে দেওয়ার। ওই যে দূরে দেখছেন হলুদ রঙের, ওইটা কিন্তু পুরো সর্ষে ফুলের ক্ষেত হয়ে গেছে। আর এইখানটায় মেনলি ওরা মানে ভুট্টার চাষ করে, এখানে ভুট্টা খাওয়ার কিন্তু খুব চল। আগের ব্লগটায় বলেছিলাম যে যখন ইন্ডিয়া যাচ্ছিলাম আমরা, সেই সময় আবুধাবি এয়ারপোর্টে আমার সাথে একটুখানি আনপ্লিজেন্ট একটা ঘটনা ঘটেছিল সিকিউরিটি চেক ইনে। কিন্তু কী ঘটনা ঘটেছিল সেটা বলা হয়নি। তো আজকে চলুন ওই ঘটনাটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারাও যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল কিছু করবেন তখন এই ব্যাপারটা আমার মাথায় ছিল না, কারণ আমি প্রথম মানে মিউনিক থেকে ইন্ডিয়া আসছিলাম বলে, বা আবুধাবি এয়ারপোর্টে প্রথম আমার লেওভার ছিল বলে। কিন্তু এরপর থেকে মানে আমি মাথায় রাখবো, আর যারা মানে যাবেন ওই এয়ারপোর্ট ধরে তাদেরও এটা মাথায় রাখতে হবে। বিয়ের পর থেকেই আমি হাতে একটা চুড়ি পরা শুরু করি। ডান হাতটা খালি রাখবো না বলে একটা সোনার চুড়ি পরে থাকতাম সব সময়। তো সেই চুড়িটা বিশেষ কারণবশত আমি কোনো দিন খুলিনি। আমার বিয়ের প্রায় 9 বছর হয়ে গেছে, আমি ওই চুড়িটা কোনো দিন হাত থেকে খুলিনি। তো বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে, মানে বিয়ের সময় আমার যা মানে ওজন ছিল, তার থেকে আর বাচ্চা হওয়ার পর ধরুন আমি বেশ কিছুটা ওয়েট গেইনও করেছি। কিন্তু ওই চুড়িটা আমার হাতে সবসময় ছিল। ইভেন যখন আমার সি সেকশন হয়েছিল তখনও আমি ওই চুড়িটা খুলিনি। তো এবার আবুধাবি এয়ারপোর্টে আপনার হাতের সমস্ত গয়নাগাটি খুলে সিকিউরিটি চেক ইন করাতে হয়। তো যখন নিয়ে গেছে মানে আবুধাবি এয়ারপোর্টে আমরা সিকিউরিটি চেক ইনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় কিন্তু দেখলাম যে ওরা আমাকে বলছে হাতের চুড়িটা খুলে দিতে। তো বাঁ হাতের লোহা বাঁধানোটা আমি খুবই খোলাপড়া করি বলে ইজিলি আমি খুলে দিয়েছি, কিন্তু ডান হাতের চুড়ি হয়ে গেছে আমার হাতে আটকে গেছে। তা মানে সে মারাত্মক। এদিকে তখন রিভু খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর ভাল লাগছে না। যা হয় একটা ছোট বাচ্চা, এত বড় একটা মানে জার্নি,
প্রথম বলতে গেলে প্রায় প্রথম জার্নি, কারণ মিউনিক আসার সময় অনেক ছোট ছিল আর মিউনিক আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল, কোনো লেওভার ছিল না যখন আমরা প্রথম ইন্ডিয়া থেকে মিউনিখে এসেছিলাম। তো ও খুব চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে। ওদিকে আমার হাতের যে লোহা বাঁধানোটা সেটা চলে গেছে অলরেডি সিকিউরিটি চেক-ইনের ভেতরে, এদিকে আমি ডান হাতেরটা খুলতে পারছি না বলে কিছুতেই আমাকে ওরা গেটটা পার হতে দিচ্ছে না। তো সেই সময় আমি বলছি, জিজ্ঞেস করছি ওদের যে ক্রিম বা তেল কিছু হবে কি না যে দিয়ে খোলা যায়, ওদের কাছে কিছু নেই, এদিকে ওরা যেতে দেবে না। মানে সে লিটারেলি প্রায় 5-10 মিনিট যুদ্ধ করার পর তারপর একটা মহিলা সিকিউরিটি গার্ড অনেকক্ষণ ধরে ব্যাপারটা লক্ষ্য করছিল, যে জেন্টস সিকিউরিটি গার্ড ছিল সে কিছুতেই আমাকে গেটটা পাস করতে দিচ্ছিল না। তো উনি ওই মহিলা সিকিউরিটি গার্ড আলাদা করে ওনার ঘরে আমাকে ডেকে নিয়ে গেলেন, গিয়ে হাতের ওটা দেখলেন যে আমার মানে খোলার চেষ্টা করতে করতে আমার হাতটা, ডান হাতের পুরো লাল হয়ে গেছে, ডান হাতের তালু, রিস্ট, এই জায়গাগুলো। এইবার সেটা দেখে উনি বুঝতে পারলেন, উনি জিজ্ঞেস করলেন যে এটা কবে পড়েছেন। আমি বললাম, দেখুন এটা আমি 9 বছর আগে পড়েছিলাম, আজ অবধি আমি খুলিনি, এটা হয়তো আমাকে ইন্ডিয়া গিয়ে কাটিয়ে খুলতে হবে, মানে কোনোভাবেই হাত থেকে খোলা যাচ্ছে না। তো উনি ব্যাপারটা বুঝে আমাকে তখন রিলিজ করে দিলেন, মানে যে জন্য আমার খুব সুবিধা হলো, কারণ আমাদের লেওভার টাইমও বেশি ছিল না, 2 ঘন্টার মধ্যে আমাদের সেকেন্ড ফ্লাইটটা ছিল, যেটা আবুধাবি টু কলকাতা ছিল। তো যাই হোক, এই হ্যাপাটা হয়েছিল। তারপর বাড়িতে এসে লিটারালি 10 দিন ধরে চেষ্টা করে প্রচুর ক্রিম, তেল, সাবান দিয়ে মানে যুদ্ধ করে ওটা হাত থেকে খুলতে পেরেছিলাম। এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, যাতে কখনও আপনারা যদি মানে দুবাই সংক্রান্ত কোনো এয়ারপোর্ট, আবুধাবি বা দুবাই যে এয়ারপোর্ট আছে সেই রকম কোনো এয়ারপোর্ট দিয়ে যান, এই সিকিউরিটি চেক-ইনের এই ঝামেলাটা কিন্তু হবে। সেই ক্ষেত্রে হাতের গয়নাটা কিন্তু আপনারা লুজ টাইপের পরে যাবেন, বা না পরে গেলেই খুব ভালো হয়, যাতে এই ঝামেলাটাতে অ্যাভয়েড করা যায়, কারণ লেওভারের টাইম তো বেশি থাকে না, হুড় করে কেটে যায়। এই দেখুন, বাড়িতে এসে দেখলাম হাতে একটু সময় আছে। তো যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম তখন মা কিছু এই ধোকা পাঠিয়ে দিয়েছিল, ধোকার বড়া হালকা করে ভেজে, যাতে বাড়িতে এসে করতে পারি। আসলে আমরা 3 জনেই ধোকার ডালনা খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম হাতে যখন একটু সময় আছে অল্প করে একটু ধোকার ডালনা করেই রাখি, একটা আইটেমও বাড়বে। আর রিভু খেতে ভীষণ ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। কলকাতা যাওয়ার সময় সেই ফ্লাইটে রিবু একটুখানি ট্যান্ট্রাম শো করলেও ফেরার সময় কিন্তু ও কোনো ট্যান্ট্রাম দেখায়নি, খুব ভালোভাবে এসছে। আর যা ওরা অনেক খেলনাপাতি দেয় সেই সমস্ত কার্ডস ওয়ার্ডস রং ফং নিয়ে ওর সময় কেটে গেছে, আর বেশিরভাগ সময়টা ও খুব ঘুমিয়েই কাটিয়েছে। আর কলকাতা থেকে আসার সময় আমার বাবা আমাকে যেটা এনে দিয়েছিল, একটা দারুণ জিনিস এনে দিয়েছে, সেটা হলো এই হরিণঘাটা ঘি। ঘি খেতে আমি খুব ভালোবাসি, আর এখানে সেরকম ভালো ঘি পাওয়া যায় না। দেখো তো, বলো তো এটা কি শেপ? ওটা কি বাবা? ট্রায়াঙ্গেল। আচ্ছা তাহলে তারপর বলো তো এইটা কি শেপ? আচ্ছা এবার বলো তো এইটা কি শেপ? না, এটা হচ্ছে স্কোয়ার। হুম। দুপুরে আফটার লাঞ্চ এখন 1 ঘন্টার বেশি রিভুকে আমি ঘুমোতে অ্যালাউ করছি না, কারণ এই দুপুরে যদি ও টানা ঘুমায় না, তাহলে ওর ঘুম পায় আমি জানি, কিন্তু আমি তাও উঠে এই সমস্ত হিজিবিজি দিয়ে ওকে বসিয়ে রাখি, একটু ব্যস্ত রেখে দিই। কারণ ও যদি ঘুমোয় দুপুরে বেশিক্ষণ 3-4 ঘন্টা, তারপর রাতে ঘুমোতে ভীষণ দেরি করে, আর রাতে ঘুমোতে দেরি করলে পরের দিন সকালে স্কুল থাকে, উঠতেও আরও দেরি করে। তো মানে খুব মানে রুটিনটা খুব ফালতু হয়ে যায়, সেই জন্য আমি মানে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছি এখন, সেই জন্য এইসব নিয়ে বসেছেন তিনি। আর সন্ধে 6টা বাজলেই এরপর ওর বাবা ওকে উস্কানি দেবে যে চলো এখন আমরা একটু বাইরে ঘুমি করতে যাই। আর কলকাতা থেকে আসার পর আর কিছু হোক না হোক, রিভু ঘুমি করাটা কিন্তু ভীষণ শিখেছে। ভেরি গুড, হাততালি। সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে আজকে এই সিমেট্রিটার ভেতর দিয়ে যাব, আর আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো এখানে, যেটা মানে আমিও প্রথম শুনে অবাক হয়ে গেছিলাম।
দেখছেন এই সামনে কত সরু 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 গাছ আছে। এই গাছগুলো মানে এখানে যারা ধরুন মারা যাবে, হ্যাঁ, তারা কিন্তু অনেক আগে থেকে এই সিমেট্রি বলুন বা গ্রেভিয়ার্ড বলুন এখানে নিজের জায়গা বুক করে রাখে। আর সেই যে জায়গাটা বুক করে রাখে সেখানে এখানকার যারা লোক আছে মানে এই গ্রেভিয়ার্ড ধরুন যারা তত্ত্বাবধানে আছে তারা এরকম গাছ পুঁতে রাখে। এবার ধরুন অনেক মানুষ আছে যারা নিজেদের পছন্দের মানুষ, প্রিয় মানুষের পাশেই নিজেদের শেষ শয্যা নিতে চায়, তখন তারা আগে থেকে বুক করে রাখে যে এই জায়গাটাতেই যেন তাদের কবর দেওয়া হয়। আর সেই হিসেব মতো দেখুন এখানে কত গাছ, এই গাছগুলোর কিন্তু বয়স বেশি না। আপনি গাছের গুঁড়িটা দেখলেই বুঝতে পারবেন যে কত সরু। যখন সেই মানুষগুলো মারা যায় তখন এই গাছটা একদম মানে মূল সমেত ওখান থেকে তুলে অন্য জায়গায় পুঁতে দেওয়া হয় আর সেই জায়গাটাতে তাকে কবর দিয়ে দেওয়া হয়। এই ঘটনাটা মানে শুনে আমার খুব অবাক লেগেছিল। এই দেখুন আবার কিছু কিছু জায়গায় পাথরও পোঁতা আছে, বেশিরভাগটা ওরা গাছ দিয়েই সাইনটা দিয়ে রাখে। আর এই সিমেট্রিটাতে একটা জায়গা আমার মানে খুব খারাপ লাগার জায়গা, এইখানে দেখুন এইখানে একটা বাচ্চার কবর আছে, যেইটা 4 দিনের বাচ্চাটার বয়স, মানে মাত্র 4 দিন বেঁচে ছিল। ওর কবরটা দেখলে আমার এত খারাপ লাগে, শত হলো আমি একজন মা তো সেই জন্য আমার দেখলে ভীষণ খারাপ লাগে। যাই হোক, আর এইখানের এই গাছগুলো দেখছিলাম যে এখানে সবাই আগে থেকে ঠিক করে যায় যে সে মারা গেলে তাকে কোথায় পোঁতা হবে। ব্যাপারটা মানে খুবই অদ্ভুত লাগে। আর আমি আমার ছোটো মাসি শাশুড়ির কাছ থেকে শুনেছিলাম যে এগুলো মানে উনি তো আমেরিকায় থাকেন, প্রায় 40 বছরের ওপর থাকে। তো উনি গল্প করেছিল ওনার যিনি মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একজন ম্যাম আছেন, তিনি নাকি উনি যেখানে চাকরি করেন তিনি নাকি তার মানে হাজব্যান্ডের পাশে নিজের শেষ শয্যাটা সাজাবেন বলে মানে আগে থেকেই ওই জায়গাটা বুক করে রাখে। আর এইখানে কিন্তু প্রচুর টাকা লাগে সেটা বুক করতে। ওই ভদ্রমহিলা মানে যে লেডি এটা বুক করেছিলেন, তিনি মাসি যতটা আমার মনে আছে বলেছিল ইয়ারলি তাকে $10,000 দিতে হয় ওই জায়গাটার বুকিংটা রাখার জন্য। মানে সে কবে মারা যাবে ঠিক নেই। এই যে দেখুন কী সুন্দর সরু সরু গাছ সমস্ত লাগিয়ে রেখেছে, এগুলো কিন্তু সমস্ত বুকিং এরিয়া, মানে আগে থেকে লোকজন বুক করে রেখেছে। এইটা মানে আমার ভেবেও কীরকম অদ্ভুত লাগছে যে কেউ মরে যাওয়ার আগে মানে কারোর মৃত্যু হবে তার আগে সে তার জায়গা বুক করে রাখে। আর এখানে প্রিয়জনেরা এসে কিন্তু প্রচুর ফুল টুল দেয়। যাই হোক, এখন এই সিমেট্রিটা থেকে বেরিয়ে যাব, মানে আস্তে আস্তে সন্ধে হয়ে রাতের দিকে হতে চললো তো আর রিজু থাকতে পারবে না এখানে, ও আবার ভীষণ ভীতু। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা সবাই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনলাম কলকাতায় খুব গরম। আচ্ছা, পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফেরত